অ্যাশার শাওয়ার নিয়ে ফিরে আসা অবধি এলিজা অলস সময় কাটালো। অতঃপর তারা দুজনে একসাথে নিচের ফ্লোরে নামলো। সিঁড়ি থেকে পা বাড়াতেই এলিজার দৃষ্টি আটকে গেল সামনের বিশাল আকৃতির কয়েকটা বক্সে। ভরকে গিয়ে সে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তবুও যেন নিজেকে সামলাতে পারছে না। কিছু একটা ভীতি তাকে কুরে কুরে খাচ্ছে। ধীরে ধীরে অ্যাশারের টি শার্টের কোনা টেনে ধরল সে। তার অভিব্যক্তি দেখে অ্যাশার চোখের কোণে এক চিলতে হাসি এঁকে বলল, ভয় পাচ্ছ? ব্রিয়ান আর উডি অপেক্ষাই করছিল। অ্যাশারের অনুমতি পাওয়া মাত্র উডি আর ব্রিয়ান নিপুণ হাতে বাক্সগুলোর মোড়ক খুলতে শুরু করলো। বাক্সগুলোর বিশালত্ব দেখে পুরো ঘরে এক ধরনের চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। সকলে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। এত বড় বাক্সের ভেতর কি লুকিয়ে আছে সেই কৌতূহলে। অ্যারন কিছুক্ষণ ধরে সোফায় অস্থিরভাবে বসেছিল। একবার এপাশে চুপচাপ তাকায়, তো আবার অন্যদিকে। শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে চেয়ারে পা ঠুকতে ঠুকতে বলল, সেই কখন থেকে বসে আছি ভেতরে কি আছে দেখার জন্য। তোরা এত দেরি করে নামলি কেন? তার অভিযোগ ভরা সুরে চারপাশের একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। চার্লট থাকতে না পেরে পাশ থেকে হাত বাড়িয়ে অ্যারনের হাতে একটা চিমটি কাটলো। ব্যথায় চমকে উঠে অ্যারন পেছনে ফিরে তাকালো। চার্লটের রাগী মুখ দেখে সে কিছু বলতে যাবে, এর আগেই চার্লট ফিস ফিস করে কঠিন স্বরে বলল, তুমি এত বেশি কথা বলো কেন? দেখছো না দুজন স্নান করে এসেছে? ওদের বিব্রত করো না, না হলে না তোমার খবর আছে। চার্লটের কথার ঝাঁজ থাকলেও সেটা খুব আস্তে বলেছিল, যেন কেউ না শুনে। কিন্তু দুর্ভাগ্যবশত তার কথাগুলো একেবারে স্পষ্ট শুনে ফেলল লুসিনা আর অ্যাড্রিয়ান। অ্যাড্রিয়ান মাথা নিচু করে হেসে ফেলল, আর লুসিনা আরেকটু স্বাভাবিক কণ্ঠে মন্তব্য করল, তুমি যা ভাবছো তা একেবারে ভুল মিস লারিট। গাইনোকোলজিস্ট পড়েও যদি ঠিকভাবে করতে না পারো তাহলে কিন্তু বড় সমস্যা। চার্লট পুরোপুরি হতবাক হয়ে লুসিনার দিকে তাকিয়ে বলল, মানে? লুসিনা এক নিঃশ্বাসে উত্তর দিল, ওদের মধ্যে তেমন কিছুই হয়নি যেটা তুমি ধরে নিয়েছো। এলিজা সকালে ঘুম থেকে উঠে গোসল করতে পছন্দ করে, বলতে পারো এটা ওর স্বভাব। আর মিস্টার মিলার হয়তো আজ ইউএস যাচ্ছেন, তাই শাওয়ার নিয়েছেন। আই মিন সম্ভবত, আমার নিজস্ব ধারণা। আর ফিজিক্যাল অ্যাফেয়ার্সের দেখেই তো বোঝা যাচ্ছে ওদের মধ্যে তেমন কিছু ঘটেনি। তোমার ভাবনা অতিরিক্ত অবাঞ্ছিত। লুসিনার এই যুক্তির ঢেউ কাটতে না কাটতেই চার্লটের উদ্দেশ্যে অ্যারন আবারও তাচ্ছিল্যের সুরে বলল, এখন কে বেশি বোঝে তা জানা হয়ে গেল। অ্যারনের কথায় চার্লটের ধৈর্যের বাঁধ যেন আবারও ভেঙে যাচ্ছিল। সে কিছু বলতে যাবে এমন সময় হঠাৎই এলিজার উচ্ছ্বাসিত কণ্ঠ ঘরভর্তি করে বলল, ওয়াও, পিয়ানো! এলিজার আনন্দমাখা চিৎকার পুরো ঘরে অন্য এক আবহ আনলো। সকলে একসঙ্গে পিয়ানোর দিকে তাকালো। এলিজার মুখে শিশুর মতো খুশি ঝলমল করছে। তার চকচকে চোখ আর আনন্দিত মুখ দেখে কিছুক্ষণ আগে তৈরি হওয়া সব অস্বস্তি যেন উড়ে গেল। চার্লট হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে অ্যারনের দিকে একবার তাকালো, আর অ্যারন চার্লটের দিকে তার চিরাচরিত বিরক্তিমাখা হাসি দিয়ে আবারও চারপাশে তাকালো। ওদের সম্পর্ক যেন কিছুটা সাপে নেলো সম্পর্ক, আবার গলায় গলায় ভাব। মুহূর্তের মধ্যেই তাদের সম্পর্কের পরিবর্তন হয়। এদিকে বাক্স হতে আস্তে আস্তে উন্মোচিত হচ্ছিল সেই পিয়ানো, যার কারণে এত উচ্ছ্বাস। এলিজা ধীরে ধীরে পিয়ানোর কাছে এগিয়ে গেল, আঙুল দিয়ে তার উপর আলতো করে স্পর্শ করলো। চারপাশে যেন একটা নিঃশব্দ বিস্ময় তৈরি হলো, আর পিয়ানোর ঝকঝকে গা দেখে প্রতিফলিত আলো সবাইকে মুগ্ধ করলো। একটু দূরে পিছনে দাঁড়িয়ে একরাশ মুগ্ধতা নিয়ে নিজের প্রেয়সীর প্রাণখোলা হাসি দেখছিল অ্যাশার। এলিজার চোখে মুখে শিশুসুলভ আনন্দ আর উচ্ছ্বাসের আভা যেন তাকে মোহিত করে রেখেছিল। পিয়ানোর প্রতি এলিজার গভীর মুগ্ধতা দেখে অ্যাশারের ঠোঁটের কোনো নীরব এক হাসি খেলে গেল। এদিকে বাক্স উন্মোচন শেষ হতেই সবাই মিলে পিয়ানো নিয়ে নানা মন্তব্য আর হাসি ঠাট্টায় মেতে উঠল। এলিজা সবার সঙ্গে হেসে হেসে গল্প করছিল, তবে তার চোখ আচমকায় অ্যাশারের দিকে ঘুরল। অ্যাশার তখনও নীরবে তার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হলো। এলিজার কাছে মনে হলো যেন এই মুহূর্তে তার চারপাশের সমস্ত কোলাহল অদৃশ্য হয়ে গেছে। অ্যাশারের গভীর মায়াময় দৃষ্টি এলিজার হৃদয়ে এক অদ্ভুত সুর তুলল, যার কারণে এলিজার বোধগম্য হলো না। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে এলিজা হালকা হাসলো, তারপর ধীরে ধীরে পিয়ানোর পাশে বসার টুল ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে সে এগিয়ে এলো অ্যাশারের দিকে। দুজনের মাঝে শুধু এক গভীর নীরবতার ভাষা ছড়িয়ে পড়ল কিছুক্ষণের জন্য। অ্যাশার হেসে বলল, তোর গিফট প্রিন্সেস এলিজাবেথ। এলিজা তার কথায় হালকা লজ্জায় চোখ নামিয়ে আনলো, কিন্তু তার ঠোঁটে এক ফোঁটা হাসি খেলে গেল, যা অ্যাশারের হৃদয়ে ভরে তুলল। অ্যাশার হাত ধরে এলিজাকে নিয়ে পিয়ানোর সামনে রাখা টুলে বসায়। এলিজাকে ইশারা করে সুর তোলার জন্য। এলিজা পিয়ানোতে বসে প্রথম কয়েকটি সুর বাজানোর সময় তার মনে পুরনো কিছু স্মৃতি ভেসে উঠতে শুরু করে, এমন কিছু যা সে দীর্ঘদিন চেপে রেখেছিল। মৃদু সুরের মাঝেই তার আঙুল থমকে যায়, তার মুখ অবয়ব কিছুটা গম্ভীর হয়ে আসে। অ্যাশার পেছন থেকে হলেও এই পরিবর্তন লক্ষ্য করে। তার হাসি মুখ কৌতূহল আর উদ্বেগে ভরে ওঠে। সে পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে এসে পিয়ানোর পাশে দাঁড়িয়ে বলে, কি হলো এলিজাবেথ, থামো
সামনে কেন? এলিজা গভীর শ্বাস নিয়ে বলে, এই পিয়ানোটা অনেকটা আমার মায়ের পিয়ানোর মতো। আমি ছোট থাকাকালীন মা তার প্রিয় একটা সুর শুনিয়েছিল আমায়, যেটা আমি বাজাতে চাইছিলাম কিন্তু মনে পড়ছে না। অ্যাশার তার কাঁধে আলতো করে হাত রাখে। এলিজা এক অদ্ভুত দৃষ্টিতে অ্যাশারের দিকে তাকায়, তারপর মাথা নিচু করে ফিসফিস করে বলে, মা সবসময় চাইতো আমাকে মিউজিক ইন্ডাস্ট্রিতে জয়েন করাতে, কিন্তু বাবা আর ইউলিয়াম তা কখনোই আমাকে সাপোর্ট করে না, আর না মাকে। মলিন হাসে এলিজা। অ্যাশার বিস্মিত হয়। সে বুঝতে পারে এলিজার মনে দীর্ঘদিনের চাপা ব্যথাগুলো ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। তাদের কথার মাঝে অ্যারন বলল, ব্রো, এখন বের হতে হবে তো, নয়তো ফ্লাইট মিস করবে। বের হচ্ছি, চলো উঠি। কিন্তু তুমি কিছু খাওনি। বাধা দিয়ে বলে ওঠে দাঁড়ায় এলিজা। বাইরে থেকে কিছু খেয়ে নেব, আর নয় এয়ারপোর্টে খেয়ে নেব। কথা শেষ করে অ্যাশার আলতো হাতে এলিজাকে নিজের বাহু ধরে টেনে নেয়। তার উষ্ণতায় নিজেকে মিশিয়ে দেয় এলিজা। কোনো দ্বিধা বা সংকোচ ছাড়াই অ্যাশার নিজের ওষ্ঠ ছুঁয়ে দেয় এলিজার কপালে, মৃদু, স্নিগ্ধ এবং গভীর যত্নে। সময় যেন মায়ার চাদরে ঢাকা কোনো অদৃশ্য নদীর মতো বয়ে যায়, অনুভূতিহীন, নিঃশব্দ। কয়েকটি নিঃশ্বাসের ব্যবধানে সকাল গড়িয়ে বিকালের কোমল রোদ এসে পড়ে জানালার কাছে। পুরোটা সময় এলিজা একা কাটিয়েছে, পিয়ানোর সামনে চুপচাপ বসে। তার আঙুলগুলো পিয়ানোর কিগুলোর উপর স্থির হয়েছিল। কোনো সুরের ঝংকার তোলেনি সে, যেন তার মনের গহীনে জমে থাকা নীরবতা পিয়ানোর সুরকে থমকে দিয়েছে। অ্যাশার বেরিয়ে গিয়েছে সেই সকালে। তার বিদায়ের মুহূর্তের মৃদু পদধ্বনি এখনও এলিজার স্মৃতির গভীরে অনুরণিত, যদিও সময়ের অদৃশ্য পর্যায়ে সেটিও ক্রমশ ফিকে হয়ে আসছে। এলিজা জানে না এই নীরবতার অপেক্ষার শেষে কি রয়েছে, তবুও কোনো এক অব্যক্ত টান তাকে এই মুহূর্তে স্থির থাকতে বাধ্য করছে। নিজেকে এই অবস্থায় এলিজা কি হিসেবে আখ্যা দেবে তা ভেবে পাচ্ছে না। একই ব্যাকুলতা নাকি ভীতি, মনে মনে সে আওড়ায়। আমি কি অ্যাশারের মোহে আটকা পড়ছি? কিন্তু কিভাবে? আমি এসব কি ভাবছি? আমি কি করে এত দ্রুত অ্যাশারের সান্নিধ্যে চলে যাচ্ছি? কই আগে তো ওর জন্য আমার এই অনুভূতি ছিল না। তাহলে এখন কেন ওকে মিস করছি আমি? কিছুটা থেমে সে আবারও বলে, কিসের ভয় এলিজা? তোর সব কিছু তো প্ল্যান মাফিকই হচ্ছে, চিন্তা কিসের? অ্যাশার তোকে ভালোবাসে, তুইও নিজেকে গুছিয়ে নে। আগের এলিজাবেথকে ফিরতে হবে। আগের এলিজাবেথ নিঃসন্দেহে অ্যাশারের যোগ্য। এক সপ্তাহ পেরিয়ে গেছে, তবু অ্যাশার ভ্যানকুভারে ফিরে আসেনি। ঘর জুড়ে যেন এক নীরবতার পর্দা নেমে এসেছে। এলিজা তার বেশিরভাগ সময় নিজের ঘরে কাটায়। কোনোদিন ম্লান আলোতে বইয়ের পাতায় ডুবে থাকে, আর কোনোদিন পিয়ানোর সামনে বসে আঙুলের নরম স্পর্শে সুর তুলতে ব্যস্ত থাকে। পিয়ানোর প্রতিটি সুর যেন তার মনের কথা বলার চেষ্টা করে, কখনো বিষণ্ণ, কখনো আক্ষেপে ভরা। লুসিনা আর চার্লট মাঝে মাঝে এসে তাকে একটু হাসানোর চেষ্টা করে, মাঝে মাঝে চলে গাল গল্প। তাদের সঙ্গে তার একাকিত্বের ভার কিছুটা কমিয়ে দেয়। তবে যখন অ্যাড্রিয়ান, চার্লট আর লুসিনা হসপিটালে চলে যায়, এলিজার দিনটা যেন আরো দীর্ঘ হয়ে ওঠে। সকালগুলোতে অ্যারন তাকে নিয়ে বাড়ির চারপাশে হাঁটতে বের হয়। অ্যাশারের বাড়িটার চারপাশের গাছগুলোর জন্য কিছুটা সেফ জোন হওয়ায় অ্যারন খুব একটা বাধা দেয় না এলিজাকে। পাখির ডাকা, ঠান্ডা বাতাসের স্পর্শে প্রকৃতির মাঝে একটু স্বস্তি খোঁজে এলিজা। যদিও এই শান্তি যেন কখনো পূর্ণ হয় না। মনে মনে অ্যাশারের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে। তার অ্যাশারকে বর্তমানে খুব প্রয়োজন। তাছাড়াও 3 দিনের জায়গায় 1 সপ্তাহ কাটিয়ে আসাটা খুব একটা ভালো ঠেকে না তার কাছে। অ্যাশারের সাথে 24 ঘন্টার মধ্যে 2.5 মিনিটের কথায় তার মন প্রফুল্লিত হয় না, বরং আরো গভীর চিন্তায় আচ্ছন্ন করে ফেলে তাকে। 3 দিন আগে ব্রিয়ানো টরন্টোর পথে পা বাড়িয়েছে। কেন সে তা জানে না, শুধু জানে বাড়িটা যেন আরো খালি আর নিঃসঙ্গ লাগছে। ব্রিয়ান আর অ্যাড্রিয়ানকে গম্ভীর ভাবলেও তারা যে মিষ্ট মানসিকতার মানুষ তা এলিজার বোধগম্য হয়ে গেছে। বাড়ি ফিরলে অ্যাড্রিয়ান তাকে প্রিন্সেসের মতো ট্রিট করে, ঠিক উইলিয়ামের মতো। তবে অ্যাশারের প্রত্যাবর্তনের অপেক্ষায় যেন ঘরটার অদৃশ্য ভার তৈরি করেছে, আর এলিজার মন প্রতিটা মুহূর্তে সে অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েছে। অপরদিকে ইভান গিয়েছিল জার্মানিতে। সেখান থেকে সে সোজা লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা দেয়। সামনে 2 মাস পর ফ্যাশন ইভেন্ট। সময়টা যেন বেশি মনে হলেও প্রস্তুতি আর পরিকল্পনার ব্যস্ততায় সবাই ডুবে যাবে। ইভানও ব্যস্ত হয়ে পড়বে। তবে এবারের মতো ইভানের ভাগ্য যেন কোনো অশুভ ছায়ার নিচে দাঁড়িয়ে। এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে ফেরার পথে গাড়ির অনস্ক্রিনে ভেসে ওঠে এক অচেনা নাম্বার। কল রিসিভ করে সে। অপর পাশ থেকে ভেসে আসে এক রহস্যময় পুরুষালী গলা। গলাটি যেন আক্রোশে আর অভিসন্ধিত ভরা। ইয়েস। অপর পাশে থাকা লোকটি বিন্দুমাত্র সময় নষ্ট না করে বলে ওঠে, কথাগুলো যেন একটা বিষাক্ত তীরের মতো ছুটে আসে। শেষ শব্দের প্রতিধ্বনি মিলিয়ে যেতেই লাইন কেটে যায়। কিন্তু সেই প্রতিধ্বনি ইভানের মস্তিষ্কে একটা দুঃস্বপ্নের মতো গেঁথে বসে। দিশেহারা হয়ে স্টিয়ারিং হাতে গাড়ির গতি কমানোর চেষ্টা করে।
ব্রেক চাপতে গিয়ে আচমকা সে অনুভব করে গাড়ির ব্রেক কাজ করছে না। সময় যেন থেমে যায়। আতঙ্ক আর বাঁচার প্রবল ইচ্ছা নিয়ে এলোমেলোভাবে স্টিয়ারিং ঘুরিয়ে যাওয়ার পথ ঠিক করার চেষ্টা করে। চারপাশের শব্দ, গাড়ির গর্জন আর নিজের কানের ভেতরের অংশ যে অসাড় হয়ে আসতে শুরু করে। বিষাক্ত শব্দ, মানসিক তিক্ততা, মস্তিষ্কে জমাট বাঁধা ভয় আর হৃদস্পন্দন একসঙ্গে জট পাকিয়ে যায়। এটা কি শুধু একটা দুর্ঘটনা, নাকি পূর্ব পরিকল্পিত কোনো ছায়া ষড়যন্ত্র? ইভান নিজেই উত্তর জানে না। হাইওয়ের মধ্যিখানে গিয়ে গাড়িটা পতিত হয় অ্যাক্সিডেন্টের অভিমুখে। আশেপাশে গাড়িগুলো থেমে যায়। কিছু সময়ের মধ্যে নিউজের চ্যানেলে বড় বড় অক্ষরে হেডলাইনে ছেয়ে যায়। বহুল পরিচিত ব্যবসায়ী রিচার্ড লিয়ামের পর তার একমাত্র ছেলে, জনপ্রিয় অভিনেতা ইভান লিয়ামকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যেন এক ভারাক্রান্ত জগৎ। ইভানের অনুরাগীরা আবেগঘন স্ট্যাটাসে ভরিয়ে তুলেছেন প্রতিটি কোণ। সেই আবেগের মাঝেই হাসপাতালের করিডোরে নির্জন এক কোণে বসে আছে ড্যাচাল। তার অভিব্যক্তির মুখ এক রহস্যময় চাদরে ঢাকা, যেন কোনো আবেগের ছাপ পড়ার সুযোগই নেই। নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে আছে সে, যেন আকাশের নীল অন্তরালে কোনো উত্তর খুঁজে ফিরছে। কিছুক্ষণ আগেই পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করে চলে গেছে। এদিকে তাদের কাছে অজ্ঞাত পরিচয়ে কেউ ইনফরমেশন দিয়েছে রিচার্ডও মারা যায়নি। কোনো এক কারণে গা ডাকা দিয়েছে সে। তার সাথে কোনো যোগাযোগ নেই কারোর, অথচ পুলিশের সন্দেহের তালিকায় তার নামই সবার উপরে। লিয়াম রেসিডেন্সের কিছু কর্মচারীর মতে কয়েকদিন আগে ইভান ও রিচার্ডের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল, কিন্তু সেই ঝগড়ার কারণ তারা কেউ জানে না। রহস্য যেন ক্রমশ আর গভীর হয়ে উঠেছে। প্রত্যেকটি ধাপে অন্ধকারের নতুন স্তর উন্মোচিত হচ্ছে। সন্ধ্যার ধোঁয়াশা, চারিদিকে বাতাসের শাঁসা শব্দ, যেন একটা অন্তর্লীন সুর মূর্ছনা বুনেছিল পরিবেশে। ঘরের আবছা টিমটিমে আলোতে এলিজা বসেছিল আয়নার সামনে। সিল্কের বাথরোব তার শরীরকে আলতো করে জড়িয়েছিল, আর সে নিজের দীর্ঘ মিশিলি চুলে আরবীয় কন্যাদের ন্যায় ধূপের ধোঁয়া ছড়িয়ে দিচ্ছিল। ধূপের মিষ্টি সুবাস আর তার চুলের ঘ্রাণ মিলেমিশে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল। এলিজা যেন এক প্রাচীন আরবীয় রাজকন্যা, নিজেকে ধূপে স্নান করিয়ে তৈরি হচ্ছিল কোনো অজানা অভিসারের জন্য। ঠিক তখনই পেছন থেকে শোনা গেল গভীর এক কণ্ঠস্বর। না হলেও প্রায় 10 মিনিট যাবৎ দেখলাম তোমাকে। এতটা মগ্ন তুমি যে আমার উপস্থিতি টের পেলে না। এলিজা থমকে গেল। গলার স্বরটি তার চিরচেনা। গলার স্বরটা অ্যাশারের। একমাত্র তার গলাই এলিজার গভীর আর দৃঢ়, যেন স্থির মনের জলধারার ঢেউ তোলে। তড়িঘড়ি করে সে উঠে দাঁড়ালো, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাশারের দিকে ফিরতেই তার সিল্কের বাথরুমের বাঁধন আলগা হয়ে সামনের অংশ খুলে গেল, যার ফলস্বরূপ তার উজ্জ্বল ত্বক আর ছায়ামাখা শরীর মুহূর্তেই কিছুটা দৃশ্যমান হয়ে পড়লো অ্যাশারের সামনে। এলিজা ভরকে গিয়ে দ্রুত নিজের বাথরুম ঠিক করতে শুরু করলো, কিন্তু ততক্ষণে অ্যাশার এগিয়ে এসেছে। তার চোখে ছিল এক গভীর দৃষ্টি, এক অদ্ভুত নেশালো কণ্ঠে সে কিছুটা ঝুঁকে এলিজার গালে নিজের ঠোঁট মিশিয়ে বলল, এলিজাবেথ, আমাকে মেরে ফেলতে চাইছো? অ্যাশারের প্রত্যেকটা শব্দের উচ্চারণে এলিজার গ্রীবাতে ছোট ছোট চুম্বন সৃষ্টি করছিল। তার কণ্ঠে যেন সাগরের ঢেউয়ের মতো গভীরতা খুঁজে পায় এলিজা। কিছুটা সরে এসে ঘাড় কাত করে এলিজার ঘাড়ে আলতো করে চুমু খায় অ্যাশার। আবেশে চোখ বন্ধ করে ফেলে এলিজা। অ্যাশার তার দু গালে হাত রাখতেই চোখ মেলে তাকায় সে। অ্যাশার তার চোখে চোখ রেখে বলে, তোমার এই অভিব্যক্তি, এই ধূপের সুবাস, তোমার অনাবৃত কায়া। এলিজা, I got hurt so easily. What can I do now? অ্যাশারের কথা এলিজা বুঝতে পারে বর্তমানে অ্যাশারের মস্তিষ্কে ঠিক কী চলছে। তাই সে কোনোরূপ কথা না বলে তার হাত দিয়ে বাথরুমটা আরো শক্ত করে ধরে। অগত্যা অ্যাশার আরো সামনে এসে দাঁড়ায়। এতে দুজনে অতিরিক্ত কাছে চলে আসে। অ্যাশার এলিজার গাল থেকে হাত সরিয়ে বাথরুমের মিশ্রণ পাতলা পাড়ের কলার চেপে ধরে এক প্রগাঢ় দৃষ্টি ফেলল। তার চোখে এক অদ্ভুত আগুন, অথচ মুখে শান্তির ছাপ। নেক্সট টাইম যদি এমন কিছু দেখি, মনে রেখো, পরবর্তীতে যা হবে তার জন্য তুমি দায়ী থাকবে। আর হ্যাঁ, অবশ্যই নিজেকে প্রস্তুত রাখবে। I won't listen that time. তার কণ্ঠে কঠোরতার আভাস থাকলেও এলিজা তার গলায় চাপা এক সংযম টের পেল। অ্যাশার ধীরে ধীরে সরে গিয়ে বিছানায় বসে পড়ল। গলায় এক কঠোরতা এনে বলল, চেঞ্জ করো। তুমি এখানে, আমি কি? এলিজার কথা শেষ হওয়ার আগেই অ্যাশার বলল, এই মাত্রই তো সব দেখলাম, লুকানোর কি আছে? অ্যাশ, তুমি অতিরিক্ত ঠোঁট কাটা। অ্যাশার কিছুটা অভিনয় করে নিজের ঠোঁটে হাত রেখে বলল, কই কাটেনি তো, কাটবে কি করে? আমরা তো কিস করিনি। অ্যাশারের এই ভাবলেশীন ব্যবহারে লজ্জা পায় এলিজা। সে কিছু বলতে যাবে তার আগেই অ্যাশার বলে, আচ্ছা চেঞ্জ করো, আমি এখানে থাকলে তোমার সর্বনাশ হয়ে যাবে। কথাটা বলে উঠে দাঁড়ায় সে। মুখে একরকম ব্যঙ্গাত্মক বাঁকা হাসি নিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল সে। এলিজা একা দাঁড়িয়ে রইল। তার ভেতরে যেন ঝড় হয়ে যাচ্ছিল। এই অ্যাশারকে সে আগে কখনো অবলোকন করেনি। সময় তার চক্রপথে এগিয়ে চলেছে, সঙ্গে নিয়ে গেছে অনেক কিছু।
হঠাৎ করে অ্যারন ফিরে গেছে লস অ্যাঞ্জেলেসের আলো ঝলমলে জীবনে। লক্ষ্য নিজেকে কর্মব্যস্ততায় মগ্ন রাখা। লুসিনা আর অ্যাড্রিয়ান আপন নীড়ে ফিরে গেছে, যেন একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। চার্লট কোনো এক অজানা কারণে অথবা কোনো বাধ্যবাধকতার আদলে চাপা পড়ে আবার ফিরে গেছে ফ্রান্সে। আর ব্রিয়ান, সেই যে টরন্টোর পথে পা বাড়িয়েছে, ওই দিনের পর তার আর দেখা মেলেনি। বাড়িটা যেন নিঃসঙ্গতার এক মঞ্চ হয়ে গিয়েছে। সন্ধ্যায় বাড়ির ছাদের হইহুল্লোড়টা নেই, বিষণ্ণতা ছেয়ে গেছে ঠিক আগের মতো। এখন শুধু উডি, ম্যাডাম ফ্লোরা, এলিজা আর অ্যাশারই আছে বাড়িতে। উডি সকালে উঠে অ্যাশারের সাথে চলে যায় অফিসে। ম্যাডাম ফ্লোরা রান্নাবান্নার পর্ব শেষে নিজের ঘরে তার প্রভুর অর্চনায় মগ্ন থাকে। সবকিছুর মাঝেই এলিজা আর অ্যাশারের মধ্যে এখন সৃষ্টি হয়েছে এক গভীর ব্যবধান, তৈরি হয়েছে এক দুর্ভেদ্য দেয়াল, যেন দুপারের মাঝে এক অকল্পনীয় জলধারা। সে ধারা ভেদ করে কেউই একে অপরের কাছে পৌঁছাতে পারছে না। কারণ কি তা এলিজা নিজেও জানে না। সেদিনের পর অ্যাশার তার সাথে প্রশ্নের উত্তর দেওয়া বাদে একটা টু শব্দ পর্যন্ত করেনি। এক সময়ের সান্নিধ্যও যেন স্মৃতির রঙে বিবর্ণ হয়ে গেছে। আগে যেখানে এলিজা আর অ্যাশারের এক রুমে জায়গা ছিল, এখন তা পরিবর্তন হয়েছে। অ্যাশার আগে নিজের ঘরের সাথে ছোট্ট যে লাইব্রেরি নিয়ে ঘরটা সাজিয়েছিল, সেখানে নিজেকে গুটিয়ে রেখে এলিজাকে শোবার ঘরে থাকতে দিয়েছিল। তবে এখন নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে পাশের ঘরে চলে গেছে, নিঃশব্দে, কোনো অভিযোগ ছাড়াই। এলিজা তখন হতবিহ্বল হয়ে তাকিয়েছিল, তার চোখে একরাশ প্রশ্ন, কিন্তু ঠোঁট থেকে একটা শব্দও বের হয়নি, যেন তার সমস্ত ভাষা আটকে গেছে সময়ের কোনো এক অচেনা বাঁকে। এখন তারা পাশাপাশি ঘরে থাকলেও দুজনের হৃদয়ের দূরত্ব এতটাই গভীর যে তা কোনো সেতুতে জোড়া দেওয়া অসম্ভব। কেউ কারোর সাথে কথা বলে না, আর এ যেন তাদের মাঝের ফাঁকা শূন্যতা আরো বিস্তৃত করে দিয়েছে। তুমি নাকি লস অ্যাঞ্জেলেসের কোনো এক ছোকরার প্রেমে পড়েছো? শান্ত গলায় প্রশ্ন করলো এক পুরুষালী কণ্ঠ। হ্যাঁ তো? অবজ্ঞাসূচক উত্তর করলো মেয়েটি। বেহায়ার মতন কথা বলবে না একদম। ধমকে উঠল লোকটি। আপনার মতো তো অন্য লোকের বউয়ের সাথে তো আর প্রেম করছি না ডিয়ার কাজিন। এইগুলো শিখিয়েছে চার্লস। আমি কি শিখাবো? ও কখনো কারো কথা শুনেছে? বেপরা উত্তর করলো চার্লস। আমি কি কিছু ভুল বলেছি রাফায়েল? ইভান মিলারের স্ত্রীর সাথে আপনার সম্পর্ক নেই? তুই এত কথা কিভাবে জানিস চেরি? চার্লটের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো বেগতিক প্রশ্ন ছুড়ে মারল রাফায়েল। কিছুটা অবাক হয়েছে সে। র্যাচেলের ব্যাপারে চার্লট কিভাবে জানতে পেরেছে সেটাই তার বোধগম্য হচ্ছে না। কোনো না কোনোভাবে তো জেনেছি রাফায়েল, ভুলে যাবেন না। আমি চার্লস লরেন্টের বোন। আমার নিজেরই একটা আলাদা জগৎ আছে। আমার হুকুম মানতে সেখানে লোকের অভাব হয় না। ভালোই কথা শিখেছিস, তাচ্ছিল্য করে বলে রাফায়েল। চাচা চাচিরা মারা যাবার পরে এতটা নিচে নেমেছেন আপনি? রেচেল আমার উড বি ওয়াইফ। ওই ইভান ওকে জোর করে নিয়ে গেছে, থ্রেট দিয়ে বিয়ে করেছে। আর ওই মেয়ের বিয়ের পরেও আপনি ওই মেয়ের সাথে রাত কাটিয়েছেন, এটা কি মিথ্যে? চেরি, ডোন্ট শাউট রাফায়েল। আপনি আমাকে কেন নিতে এসেছেন তা বলুন। ভ্যানকুভারে ওই ছেলেটার সাথে তুই থাকবি সেটা আমি চাইছি না। আর ছেলেটা লস অ্যাঞ্জেলেসের বড় বাড়ির ছেলে, আর ওদিকের ছেলেদের এক নারীতে হয় না। এছাড়া তোর সেফটির ব্যাপার আছে। আপনার প্রিয়তমা রিচুয়ালের হাজব্যান্ড লস অ্যাঞ্জেলেসের বড় মাপের মানুষ দেখে? দেখ চেরি, তুই আমার বোন। তোরে ছাড়া আর কেউ নেই আমার এই দুনিয়াতে। চাচাতো বোন হলেও তুই আমার নিজের বোনের চেয়েও কম কিছু না। আমার চিন্তা আপনাকে করতে হবে না, ইনফ্যাক্ট আপনাদের কাউকেই করতে হবে না। আমি রনকে ছাড়তে পারবো না, অনেক ভালোবাসি ওকে। কিন্তু রাফায়েল কিছু বলার আগে চার্লট এক প্রকার বিরক্তি নিয়ে বলল, আমি কিছু শুনতে চাচ্ছি না। আমি যথেষ্ট বড় হয়েছি। নিজের জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। আর বাকি রইল রন। ও আমাকে ভালোবাসে, আমার ওপরও চিট করবে না। আই ট্রাস্ট হিম অ্যান্ড নো ওয়ান ক্যান চেঞ্জ মাই মাইন্ড। পরে কাঁদতে কাঁদতে ফিরে আসিস না আবার, তখন কিন্তু এই চার্লস তোকে কমফোর্ট করবে না। ব্যঙ্গ করে বলে চার্লস। ফিরবো না, মরে যাব, তাও ফিরবো না। চার্লট আর দাঁড়ালো না, হনহন করে উপরের ঘরে চলে গেল। চার্লস বোকা বনে গেল। চার্লট বরাবরই শান্ত মস্তিষ্কের মানুষ, তবে হঠাৎ তার এই উগ্র ব্যবহারে রাফায়েল আর চার্লস দুজনে স্তম্ভিত। ছোটবেলা থেকে দুই ভাইয়ের মধ্যমণি ছিল চার্লট। জন্মের আগেই রাফায়েলের বাবা মারা গিয়েছিল, আর জন্মের সময় তার মা। এরপর থেকে চার্লট আর চার্লসের সাথেই বেড়ে উঠেছিল সে। কাটিয়েছে তার অনন্য শৈশব। গ্র্যাজুয়েশনের পর নানান আর্ট এক্সিবিশন থেকে টাকা জমিয়ে ছোট্ট একটা ফ্ল্যাট কিনে নিজেকে সরিয়ে নিয়েছিল রাফায়েল। এরপর থেকেই চার্লটের সাথে তার সম্পর্কের অবনতি ঘটেছে। হঠাৎ করে রাফায়েলের চলে যাওয়াটা মেনে নিতে পারেনি সে। ছোটবেলায় তাদের অন্যতম একটা প্রমিস ছিল, তারা কখনো কাউকে ছেড়ে যাবে না। কিন্তু গ্র্যাজুয়েট করার 2 বছরের মাথায় যখন রাফায়েল এসে বলল সে চলে যেতে চায়, সেই মুহূর্তে প্রচুর কান্না করেছিল চার্লট।
কিন্তু সেই কান্নার তোয়াক্কা না করেই বেরিয়ে গিয়েছিল রাফায়েল, যার ফলস্বরূপ চার্লট তার আপন ভাই চার্লসের সাথেও ঠিক করে কথা বলে না। ঘরে গিয়ে গোমরা মুখ করে বই নিয়ে বসেছিল চার্লট। আলগোছে কেউ একজন পা টিপে ঘরে ঢুকে বিছানার সামনে গিয়ে দাঁড়ালো তার। আচমকাই তাকে জড়িয়ে ধরে বলল, ওয়েলকাম হোম। কখন বাড়ি ফিরেছিস তুই? কাট কাট গলায় পাল্টা প্রশ্ন করলো চার্লট। এই মাত্র জাস্ট লাগেজটা তোর ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে তোর কাছে এলাম। তোকে কত মিস করেছি জানিস? এবারে কিছুটা অভিমান করেই প্রশ্ন করলো চার্লট। এলোডি তার হাত ধরে বিছানায় বসতে বসতে বলল, তোর ভাই আমাকে বিয়ের পর এই প্রথম বাবার বাড়ি যেতে দিয়েছে, তাই মা আসতে দিচ্ছিল না। ওহ, আমিও তাই ভাবছিলাম। তা তুই নাকি ভাইয়ার সাথে আকাম করে এখন আমার ভাতি জানছিস? টিটকারির ছলে এলোডিকে প্রশ্ন করলো চার্লট। তোর কথার ধরন কি আর ঠিক হবে না চেরি? কী সব বলিস? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। হ্যাঁ, 4 মাস চলছে, আনএক্সপেক্টেড প্রেগন্যান্সি, কিন্তু তোর ভাইয়ের গুন্ডাগিরি তো থামছেই না। বাচ্চাটা দুনিয়াতে এলে ওকে রিভলভার চালানো শিখাবে, দেখিস। শোন এলা, আমাদের ভাই বোনদের রক্তে খুন খারাপি, তুই চাইলেও কিছু ঠিক করতে পারবি না। আর ভাইয়া এখন এসব ছেড়ে দিলে শত্রুরা সবাই একসাথে আমাদের উপর হামলা করবে, তখন কি হবে বল? এর থেকে তুই ওকে বুঝতে শিখ। হয়েছে, আর জ্ঞান দিতে হবে না তোর। তোরা সবগুলো একই রকম। তোর ভাইকে না বুঝলে এত বছর ধরে সংসার করতাম নাকি? ভালো কথা, তুই শিখেছিস কি? তুই শ্যুট করতে শিখেছিস কি? হ্যাঁ, সেটা শিখে ফেলেছি। আর তোর ভাই তো আমাকে মাস্টার স্নাইপারও বলছে। কি বলছিস? চার্লট উচ্ছ্বাসিত হয়ে এলোডিকে জড়িয়ে ধরে। ছোট থেকে এক আয়াতে বড় হয়েছে তারা। পড়াশোনার খাতিরে লস অ্যাঞ্জেলেসের পা বাড়িয়েছিল চার্লট, আর ভালোবাসার বেড়াজালে আটকে পড়েছিল এলোডি। চার্লটের পরিবারের সকলে আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত প্রজন্ম ধরে, আর ঠিক এই কারণেই রাফায়েল নিজেকে গুটিয়ে নিয়েছে ওদের থেকে। রাফায়েলের জন্মের আগে শত্রুপক্ষের হাতে মারা পড়েছিল তার বাবা। তার মধ্যে ভীতি কাজ করে এটা নিয়েই। তার মতে সে জড়িত থাকলে ভবিষ্যতে তার সন্তানও এসবে জড়িয়ে যাবে। গত কয়েকদিন কয়েক দফা ইভানের শারীরিক অবস্থার অবনতি দেখা দিয়েছে। প্রতিদিন পুলিশ এসে খোঁজ নিয়েছে। এছাড়া তারা রিচার্ডের নামে চালিয়ে দেওয়া লাশটা আইডেন্টিফাই করে ফেলেছে। অর্থাৎ তাদের কাছে এইটুকু পরিষ্কার যে রিচার্ড মারা যায়নি। এদিকে তাদের এই খবর দেওয়া অজ্ঞাত পরিচয়ের লোকটিকে তারা ডিটেক্ট করতে পারেনি। প্রত্যেকবার ট্র্যাকিংয়ের সময় ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেসে নাম্বারটা ট্র্যাক হয়। তারা আপাতত হাল ছেড়ে দিয়েছে। জ্যাক আর র্যাচাল আইসিইউর সামনে বসে আছে। হঠাৎ জ্যাকের ফোনে কল আসতেই উঠে দাঁড়ায় সে। কিছু একটা ভেবে অন্যদিকে সরে গিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, হ্যালো। অপর পাশ থেকে কিছুটা হুমকি দিয়ে একজন বলে, শোন জ্যাকব স্টিফেনার, তুই আমার বোনকে কেন কল করিস রাত বেরাতে? কেন ডিস্টার্ব করিস? আমি যতদূর জানি তুই ওকে ক্যাম্পাসে স্টপ করিস কেন? অ্যান্সার মি। জ্যাক কোনো উত্তর করে না, যার ফলস্বরূপ অপর পাশ থেকে পুনরায় কর্কশ গলায় লোকটা বলে, ফার্দার এমন কিছু হলে তোকে মেরে মাটিতে পুঁতে ফেলবো বলে দিলাম। কথাটা শেষ করে অপর পাশ থেকে লাইন কেটে দেয় সেই ব্যক্তিটি। এদিকে জ্যাকের মুখে ফুটে ওঠে এক বিকৃত হাসি। ফোনের স্ক্রিন বন্ধ করে পকেটে ঢুকিয়ে বিড়বিড় করে সে বলে, মাই ডিয়ার স্নোবলস, ক্রিস্টিনা মিলার, লেট মি ড্রাইভ ইউ টু হেভেন। আই এম শিওর উই উইল ট্রাই। রুটস অ্যান্টিক্সের কর্পোরেট বোর্ডরুমে আজকের মিটিং শুরু হওয়ার অপেক্ষায় এক বিস্তৃত উত্তেজনা বিরাজ করছে সকল কর্মচারী ও সহযোগীদের মাঝে। যদিও কেবল শেয়ার হোল্ডারদের মধ্যেকার মিটিং, তাও শহরের বড় দুই কোম্পানি অ্যাস্থার্স আর মিলার্সের উত্তরাধিকারীরা সবাই একসাথে বসবে এই মিটিংয়ে। ভাবতেই তাদের মাঝে অজান্তেই এক বিস্ময় খেলে যাচ্ছে। রাউন্ড টেবিলের চারপাশে রাখা প্রায় 20টির মতো চেয়ার। সেখানে বসে আছে উইলিয়াম, জেইন, জেইড আর আর্থার। বাইরে গিয়ে জানালার কাছে গুড়ি গুড়ি বৃষ্টি গড়িয়ে পড়ছে, অথচ ভেতরে আলো আধারি এক শীতল নীরবতা। মিটিংয়ের সূচি শুরু হলেও এখনো বেশ কয়েকজন শেয়ার হোল্ডার এসে পৌঁছায়নি। আর না এস্থাদের ব্যক্তিগত লয়ার মিসেস টেইলর অস্থার এসেছে। সহসা উইলিয়াম বিরক্তি চেপে রেখে উঠে দাঁড়ালো। দ্রুত ফোনটি তুলে কাউকে ডায়াল করলেন। কণ্ঠস্বরে অস্থিরতা ধরা পড়ল। কোথায় তোমরা ডিয়ানা? অপর প্রান্ত থেকে জবাব এলো, এই তো পৌঁছে গেছি, গ্রাউন্ড ফ্লোরে আছি। উত্তর শুনে উইলিয়াম সংক্ষিপ্তভাবে বলল, ওকে। কল কেটে দিয়ে সে ঘুরে সবার দিকে এক পলক চেয়ে দেখে নিল। নিজের চেয়ারে বসতে বসতে বলল, মিস্টার মিলার এবং বাকিরা এসে গেছে, এখন আর বেশি সময় লাগবে না। টেইলর কোথায়? জেন্ট? সি ইজ মাই কেবিন। কখন এসেছে? একটু আগেই। ঠিক আছে, সবাই এসে বসার পর ওকে নিয়ে আসিস।
বেশি প্রেশার দিস না ওকে। মাথা নাড়িয়ে সম্মতি জানায় জেইড। সে কোনো অজ্ঞাত বিষয়ে খুব চিন্তিত। জেইডের দিকে কয়েক পলক দেখে আর্থার চেয়ার পিছিয়ে আরাম করে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠে হালকা আক্ষেপ মিশিয়ে বলল, এলিজা থাকলে কত ভালো হতো। ওর মতো করে কেউ ডিল হ্যান্ডেল করতে পারে না। আই হোপ মিস্টার মিলার কোনো রিয়্যাক্ট করবেন না। উইলিয়াম মাথা নেড়ে কথাটা এড়িয়ে যেতে চাইল। মুখে দৃঢ়তা এনে বলল, জেইন আর জেইড আছে তো, ওরা আমাদের ব্যবসার দায়িত্ব সামলে নেবে। আর এলিজার কথা উঠলে আমরা সত্যিটাই বলবো। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই জেইড ধীরে ধীরে শান্ত গলায় বলে উঠল, তুই শিওর? 100%। ওরা আমাদের রিলেটিভ। ওরা এই ব্যাপারটা অন্য কারো কাছে জানতে পারলে সবটা ঘেটে যাবে। তবে প্রিন্সেসের মতো ঠান্ডা মাথায় শুকনো চাল দেওয়া কি এত সহজ? উইলিয়াম। তার কণ্ঠের ভারসাম্য যেন ঘরের নিস্তব্ধতাকে আরো গাঢ় করে তুলল। বাকিরা চুপ করে রইল, কথাটার ওজন বুঝে। এলিজার শূন্যতা যেন আজ আবার নতুন করে টের পাওয়া গেল। ওয়েলকাম মিস্টার মিলার, জুনিয়র মিলার অ্যান্ড মিস মিলার। আশা করি আসতে সমস্যা হয়নি। ডাক্তারের পাশাপাশি বিজনেসে নিজেকে প্রতিষ্ঠিত করতে রীতিমতো হিমশিম খাচ্ছে উইলিয়াম। তবুও জেইডের অল্প কিছুদিনের গাইডলাইনে প্রফেশনালভাবেই সকলকে স্বাগত জানালো উইলিয়াম। আসতে কেন সমস্যা হয়নি মিস্টার আস্থার? চলুন মিটিং শুরু করা যাক। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। কঠিন গলার প্রত্যুত্তর করল লুইস মিলার। ব্যবসায়িক ক্ষেত্রে তার ব্যবহার আর সম্বোধন সম্পূর্ণ ভিন্ন। জি চলুন। এলিজাবেথ সিস আসেনি? হঠাৎ অ্যারনের প্রশ্নে কিছুটা ভরকে গেল উইলিয়াম। স্মিত হেসে মাথা নিচু করে বলল, সি ইজ মিসিং। উইলিয়ামের উত্তর শুনে লুইস কিছুটা ধমকে উঠে বলল, হোয়াট? কি বলছো তুমি এসব উইলিয়াম? এলিজা মিসিং কি করে হলো? ওর মতো একজন স্ট্রং ফিগার কি করে দিনে দুপুরে মিসিং হয়ে যেতে পারে আর তোমরা চুপ করে থাকতে পারো? লুইস মিলারের রাগান্বিত রূপ দেখে বাঁকা হাসে অ্যারন। আলগোছে বোর্ডরুম থেকে বের হয়ে করিডোরের এক কোনায় গিয়ে কাউকে কল করে বলে, আই এম ডান ইন মাই মাইন্ড। অপর পাশ থেকে জবাব আসে। কথাটা শেষ হতেই এক অদ্ভুত হাসি খেলে যায় অ্যারনের চোখে মুখে। কল কেটে আবারও বোর্ডরুমের দিকে ফিরে গেল অ্যারন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সে সকলের উদ্দেশ্যে বলে, অ্যাশার মিলার ওয়ান্টস টু জয়েন দ্য মিটিং ভায়া কনফারেন্স। আপনারা অনুমতি দিলে আমি লাইন কানেক্ট করি। অ্যারনের কথার প্রত্যুত্তরে লুইস বলে উঠল, টেল মি, আজকে কোনো মিটিং হবে না। আই আর লিভিং। বাবা, অ্যাশ কখনো মিটিংয়ে আসে না। আজ সময় করেছে। এখন অন্তত সবার সাথে পরিচয় হোক, না হলে পরে আর কখনোই আসবে না। তুমি তো ওকে চেনো। লুইস মিলার কিছুটা নরম হলেন ছোট ছেলের কথায়। সকলে নিজের চেয়ারে বসতেই টেইলরও এসে নিজের জায়গায় বসলো। অ্যারন অ্যাশারকে কনফারেন্সে অ্যাড করার পর অ্যাশার আলতো হেসে সৌজন্যতা রক্ষায় বলল, হ্যালো, দিস ইজ অ্যাশার মিলার। উইলিয়াম সহ বাকি সকলেই তার সাথে হাসি মুখে কথা বলার এক পর্যায়ে এলিজার বাবা লুসিফার এস্থার এসে রুমে ঢুকতেই লুইস মিলার ব্যতীত সকলেই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। আর লুসিফারের উপস্থিতি বুঝেই অ্যাশার আলতো হেসে বলল, সিনিয়র এস্থার, আই হ্যাভ আ গিফট ফর ইউ। সন্তর্পণে সে উঠে গিয়ে এলিজার ঘরের দরজা সামান্য খুলে ক্যামেরা এলিজার দিকে তাক করতেই বোর্ডরুমে বসা প্রত্যেকেই স্তব্ধ হয়ে গেল। কেউ কিছু বলার আগে অ্যাশার পুনরায় দরজা বন্ধ করে দিয়ে বলল, শি ইজ সেফ ইন মাই হ্যান্ড। এখন শুধু আপনার একটা কাজ করতে হবে, যার কারণে আমি আজ এই কনফারেন্সে যুক্ত হয়েছে। কেটে গেছে আরও কিছুদিন। কেউই নিজের কাজের ব্যস্ততা কাটিয়ে উঠতে পারছে না। অ্যাশারের হাতে এখন বেশ বড় দুটো প্রজেক্ট। সারাদিন সে কম্পিউটারের সামনে বসে থাকে। সুনুপুন হাতে কম্পিউটারের কিবোর্ডে এঁকে যায় এক একটা দাগ। মাঝে মাঝে লুসিনা এসে লিজাকে নিয়ে ঘুরতে বের হয়। ঠিক তেমনই একটা দিন আজ। শহরের এক ব্যস্ত দিনের মাঝখানে লুসিনা আর এলিজা বেরিয়েছিল শপিং করতে। ভ্যানকুভারের ঝলমলে রাস্তাগুলো বরাবরের মতো রঙিন লাগছিল। বড় বড় দোকানের জানলা থেকে বেরিয়ে আসা আলোর ঝলক, মানুষের কোলাহল আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফুল বিক্রেতার দোকান সবকিছু মিলিয়ে এক উৎসবের পরিবেশ। লুসিনা এক হাতে এলিজার হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন এক বড় বোন তার ছোট বোনকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে এলিজা লুসিনার চেয়ে বয়সে বড়। তারা একের পর এক দোকানে যাচ্ছে আর কেনাকাটা করছে। একটা দোকানের সামনে এসে তারা থামলো। লুসিনা বলে উঠল, চলো স্কার্ফ কিনি। আজকে তো মাস্ক পরে বেরিয়েছি, আজকে কেন স্কার্ফ লাগবে? বাড়িতে স্কার্ফও আছে, এখন কেনার দরকার নেই। আর এমনিতেও আজকে আমি অ্যাশের কাছে থেকে বেশি টাকা নিয়ে আসিনি। আমি কিনে দিচ্ছি। লুসিনার অদ্ভুত ব্যবহারে কিছুটা অবাক হয় এলিজা। সহসা সে প্রতি উত্তর করে, লাগবে না। কি লাগবে না?
এখন তো কোনো কাজে লাগবে না। কাজ আছে, পরেই বুঝতে পারবে। এলিজা তর্ক করলো না। লুসিনা এলিজার জন্য টিউলিপের নকশা করা একটা নরম স্কার্ফ নিয়ে বলল, এই নিলে কেমন হয়? সুন্দর তো, আমার পছন্দ। তাই নাকি? হ্যাঁ। স্কার্ফ কেনার পর দুজনে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে এটা ওটা দেখতে লাগলো। হঠাৎই লুসিনা তাদের পাশে থাকা জুয়েলারির দোকানে ঢুকলো এলিজার হাত ধরে। এলিজার হাত ছেড়ে দিয়ে শোকেসে রাখা জুয়েলারি দেখতে মশগুল হলো। এলিজাও কয়েকটা পেন্ডেন্টে চোখ বুলিয়ে দেখতে লাগলো। লুসিনা একজোড়া মেটালিক কানের দুল পছন্দ করলো, যা এলিজার পরনে থাকা নীল পোশাকের সঙ্গে বেশ মানাচ্ছিল। কানের দুলজোড়া হাতে নিয়ে কিছু সময় এলিজার দিকে তাকিয়ে তার দৃষ্টি অবলোকন করলো। অতঃপর এলিজার দিকে কানের দুলজোড়া এগিয়ে দিয়ে আলতো হেসে লুসিনা বলল, এলিজা, এটা তোমাকে মানাবে, নিয়ে নাও। কিন্তু আমার দরকার নেই এসবের লুসি, তুমি নাও। নাকচ করে বলে এলিজা। আচ্ছা ঠিক আছে, আমি নিব। এখন পরও দেখি, বাড়ি ফিরে আমাকে দিয়ে দিও। আচ্ছা। আলতো মাথা নাড়ে এলিজা। লুসিনা আরো 3টে ব্রেসলেট কিনে দোকানিকে টাকা পরিশোধ করে বেরিয়ে আসে দোকান থেকে। পুনরায় দুজনে কেনাকাটায় মশগুল হলো। কিছুক্ষণ পরে দুজনে ক্লান্ত হয়ে একটা ক্যাফেতে বিশ্রাম নিতে বসলো। লুসিনা কফি অর্ডার দিল আর এলিজার জন্য আনলো তার প্রিয় চকলেট ক্রস। খেতে খেতে লুসিনা হঠাৎ বলে উঠল, আমরা এত দূর বেরিয়েছি যখন, সমুদ্রটা দেখে আসলে কেমন হয়? আজকের আকাশটাও বেশ সুন্দর, অনেক ছবি তোলা যাবে। এলিজার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সমুদ্র তার প্রিয় জায়গা। সে মৃদু হেসে বলল, চল যাই, শহরের বাইরে কিছুটা সময় কাটানো মন্দ হবে না। এখন স্কার্ফটা গলায় জড়িয়ে নাও। তার মানে তুমি আগে থেকেই বিচে যাওয়ার প্ল্যান করেছিলে? ঠিক ধরেছেন প্রিন্সেস। আলতো হাসে লুসিনা। সবই ঠিক আছে, কিন্তু অ্যাশার যদি টেনশন করে? ওর কথা ভেবো না তো, আমি আদিকে কল করে বলে দিচ্ছি। আচ্ছা। তারা গাড়িতে উঠে শহরের কোলাহল পেছনে ফেলে সমুদ্রের দিকে রওনা দিল। রাস্তার দুপাশে সারি সারি গাছ, বাতাসে গাছের পাতায় মৃদু শোঁ আওয়াজ যেন তাদের যাত্রাকে আরো মায়াবী করে তুলেছিল। আকাশ তখন ধীরে ধীরে রং বদলাচ্ছে। দিনের আলো শেষ হয়ে গোধূলির নরম রং ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর তারা পৌঁছালো সমুদ্রের ধারে। জায়গাটা ছিল নির্জন, কেবল ঢেউয়ের মৃদু গর্জন শোনা যাচ্ছিল। সূর্যের শেষ আলো সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে এক রূপকথার দৃশ্য তৈরি করছিল। লুসিনার এলিজা জুতো খুলে বালুর উপর হাঁটতে শুরু করলো। বালু ঠান্ডা আর নরম, যেন তাদের ক্লান্ত পায়ের জন্য এক আশীর্বাদ। তারা বসে পড়লো সমুদ্রের ধারে। হালকা বাতাস তাদের চুল উড়িয়ে দিচ্ছিল। ঢেউ এসে তাদের পায়ের কাছে ছুঁয়ে যাচ্ছিল, যেন প্রকৃতি নিজে এসে তাদের স্বাগত জানাচ্ছে। এলিজা তখন গভীর দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়েছিল। হঠাৎ লুসিনা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার শান্ত আর সুন্দর হোক, তোমার জন্য এটাই আমার প্রার্থনা। এলিজা লুসিনার কথার মানে বুঝতে পারল না। সন্ধিয়ান দৃষ্টিতে চেয়ে রইল লুসিনার দিকে। হঠাৎই লুসিনা বাঁকা হেসে তাকালো এলিজার দিকে। তার হাসি এলিজার সাহারা দেহে হিমশীতল প্রবাহ সৃষ্টি করলো। ঠিক তারপরই কেউ এলিজার চোখ মুখ চেপে ধরল। ভ্যানকুভারের একটা মনোমুগ্ধকর সন্ধ্যা। চারপাশে পাহাড় আর সমুদ্রের মিতালিতে প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে। সেখানে এক নির্জন সৈকতে সাজানো হয়েছে একটা স্বপ্নের ধারা। মধ্যমণি একটা সাদা ছাউনি, বাতাসে মৃদু দোল খাচ্ছে সাদা সিল্কের পর্দা, তার মাঝে ঝুলছে অসংখ্য সাদা বেলুন। সূর্যের শেষ আলো টিউলিপের শুভ্রতায় মিশে গিয়ে এক অদ্ভুত নরম আভা ছড়াচ্ছে। মাটিতে ছড়িয়ে আছে টকটকে লাল গোলাপের পাপড়ি, যা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এক ছোট্ট কাঠের টেবিলের দিকে। টেবিলটিতে রাখা একটা রূপালী ক্যান্ডেল হোল্ডারে জ্বলছে মোমের আলো, বাতাসে যা প্রায় নিভে যাওয়ার উপক্রম। পাশে রাখা একটা ছোট বাক্স, যা খোলা মাত্র ঝলমল করে উঠবে একটা সুন্দর আংটি। তার ঠিক পেছনে সমুদ্রের গর্জন যেন সঙ্গীতে বেজে উঠেছে, ঠিক 4 বছর আগের মতো। এলিজা খালি পায়ে দাঁড়িয়ে আছে বালুর উপর, শুভ্র রঙা ছাউনিটা ঠিক মাঝখানে। তার চোখে বিস্ময়। হঠাৎ পেছন থেকে পুরুষালী এক গলা শোনা গেল, এলিজাবেথ, সারপ্রাইজ। এলিজা হকচকিয়ে পেছন ফিরে চাইতেই অ্যাশারের হাস্যোজ্জ্বল মুখ দর্শন করলো। অ্যাশারের চোখে মুখে এক ক্লান্তির রেখা ফুটে উঠেছে। এলিজা তড়িৎগতিতে ঘুরে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে ধরে তাকে। কান্নারত গলায় বলে, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে কেউ কাউকে কিডন্যাপ করে? সরি এলিজাবেথ। ওকে। অ্যাশার এলিজাকে নিজের বক্ষের বাঁধন থেকে মুক্ত করে নরম কণ্ঠে বলে, দিস টাইম ইটস মি এলিজাবেথ। 4 বছর আগে যে ভুল করেছি, এবার সেটা হবে না, আই প্রমিস। এলিজাকে ছেড়ে দিয়ে অ্যাশার এগিয়ে যায় টেবিলের কাছে। আংটির বাক্সটা হাতে নিয়ে আবার ফিরে আসে এলিজার কাছে। হাঁটু গেড়ে বসে তার হাত ধরে মৃদু হাসিতে বলল, এলিজাবেথ, উইল ইউ বি মাইন? উইল ইউ ম্যারি মি? আকাশ তখনও ধীরে ধীরে তার রং বদলাচ্ছে।
সন্ধ্যার হালকা ঠান্ডা বাতাসের দোলে সাদা টিউলিপ আর বেলুনগুলো একসঙ্গে নেচে উঠেছে। প্রকৃতির এই সৌন্দর্য আর মানুষের আবেগ মিলেমিশে যেন এক পরিপূর্ণ চিত্রকল্প তৈরি করছে। তাদের সামনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়, প্রেম, বন্ধুত্ব আর অঙ্গীকারের মেল বন্ধন। এলিজা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলে ওঠে, ইয়েস আই ডু। আই উইল বি ইয়োর ওয়াইফ মিস্টার মিলার। অ্যাশার উঠে দাঁড়ালো, এলিজার হাতে রিং পরিয়ে দিয়ে আকস্মিকভাবে খুব শক্ত করে জড়িয়ে ধরলো এলিজাকে। সাথে সাথে চারদিক থেকে শব্দ করে তাদের উপর কাগজের তৈরি রং বেরঙের পাপড়ি এসে পড়ল। তাঁবুর পেছন থেকে বেরিয়ে এলো অ্যারন, চার্লট, ব্রিয়ান, উডি আর অ্যাড্রিয়ান। এলিজার কিছুটা পেছনে দাঁড়িয়েছিল লুসিনা। সকলে একসঙ্গে মস্করা করে বলে উঠল, ইউ মে কিস দ্য ব্রাইড। এখনো বিয়ে হয়নি। অ্যাশার ব্যঙ্গ করে বলে ওদের উদ্দেশ্যে। অ্যাশারের কথা শেষ হতে না হতেই এলিজা নিজে থেকেই তার গাল চেপে ধরে অধরে অধর ডোবালো। কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে রইল অ্যাশার। পারিপার্শ্বিক দিক বিবেচনা করে নিজেও আবেশে এলিজাকে আরো প্রগাঢ় বন্ধনে আলিঙ্গন করল। আর তাদের পাশ থেকে বাকিদের হৈ হুল্লোড়ের শব্দে ভারী হয়ে উঠল পরিবেশ। কিছু সময়ের ব্যবধানে নিজের কপাল এলিজার কপালে ঠেকিয়ে কয়েক দফা নিঃশ্বাস নিল অ্যাশার। কিছুক্ষণ থেমে এক অমায়িক হাসি দিয়ে এলিজার চোখে চোখ রেখে প্রগাঢ় চাহনিতে ফিসফিসিয়ে বলল, হ্যালো সুইটহার্ট, ওয়েলকাম টু ইউর হেলস প্যারাডাইস।